আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের পৃথিবীর সকল শক্তির উৎস কিন্তু একমাত্র সূর্য। কিন্তু যদি একদিন আপনি জানতে পারেন যে সূর্য খুব শীঘ্রই নিভে যাবে, তাহলে কি হবে? অলরেডি সূর্যের তাপ কমে যাবার কারণে পৃথিবীতে নেমে এসেছে বরফ যুগ। এখন মানবজাতিকে বাঁচাতে হবে আমাদের সূর্যকে। আর এই সূর্যকে বাঁচানোর এক ভয়ঙ্কর মিশন নিয়ে তৈরি আজকের এই গল্পটা। তো কথা দিচ্ছি, গল্পের ভিজুয়ালস আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। তো গল্পের শুরুতে আমাদের 2057 সাল দেখানো হয়, যেখানে আমাদের পৃথিবী অর্থাৎ আমাদের ঘর ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আমাদের সূর্য, যেটা কোটি কোটি বছর ধরে আমাদের জীবনের সকল আলো দিয়ে আসছে, সে নিজে এখন মারা যেতে চলেছে। এর কারণ হলো সূর্যের কেন্দ্রে তৈরি হওয়া কিউব বল নামের একটা কণা, যা কিনা সূর্যের শক্তিকে ক্রমাগত শুষে নিচ্ছে, যার কারণে সূর্যের আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে। আর এটির সাথে সাথে আমাদের পৃথিবী একটা ঠান্ডা বরফের কবরস্থানে পরিণত হচ্ছে। সব কিছু জমে গেছে আর মানবজাতি ধ্বংসের একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। এই বরফে জমা মৃত্যু থেকে বাঁচার জন্য আজ থেকে 7 বছর আগে ইকারাস 1 নামের একটা মিশন সূর্যে পাঠানো হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সূর্যের কেন্দ্রের কাছাকাছি গিয়ে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানো, যা ওই কিউব বলকে ধ্বংস করে সূর্যকে আবারও নতুন একটা তারাতে পরিণত করবে এবং মৃতপ্রায় সূর্যকে আবারও বাঁচিয়ে তুলবে। কিন্তু ইকারাস 1 সূর্যের পৃষ্ঠে পৌঁছানোর আগেই মহাকাশের কোথাও হারিয়ে যায়। এখন মানবজাতির কাছে মাত্র একটাই শেষ সুযোগ রয়েছে, সেটা হলো মিশন ইকারাস 2। ইকারাস 2 হলো ইকারাস 1-এর মতোই হুবহু মেটাল দিয়ে তৈরি বিশাল একটা স্পেসশিপ, যা কিনা নিজের সাথে ম্যানহাটন আইল্যান্ডের সমান বিশাল একটা নিউক্লিয়ার বোমা নিয়ে সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। এটার প্ল্যানটাও ইকারাস 1-এর মতোই একেবারে সহজ। সূর্যের হৃদয় অর্থাৎ কেন্দ্রের খুবই কাছাকাছি গিয়ে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানো, যা সূর্যকে নতুন আরেকটা তারা বানিয়ে দেবে। তবে সূর্যের কাছে যাওয়া কোনো ছেলে খেলা ছিল না। এর তাপ আর রেডিয়েশন যে কোনো কিছুকে 1 সেকেন্ডের মধ্যেই বাষ্প বানিয়ে দিতে পারত। আর এই কারণে ইকারাস 2-কে একটা অনেক বড় সোনার প্রলেপ দেয়া শিল্ডের পেছনে লুকিয়ে রাখা হয়েছে। এই শিল্ডটাই হলো তাদের ঢাল, যেটা কিনা স্পেসশিপ এবং ক্রু মেম্বারদেরকে সূর্যের উগড়ে দিয়ে আগুন আর তাপ থেকে রক্ষা করে চলেছে। স্পেসশিপে মোট 8 জনের একটা ক্রু রয়েছে, আর এই 8 জন সাহসী মানুষ, যাদের কাঁধে পৃথিবীর 800 কোটি মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব ছিল। তারা জানে যে এই মিশন থেকে জীবিত ফেরা ভীষণ কঠিন, কিন্তু তাদের ভেতরে নিজেদের জীবনের চেয়েও পৃথিবীকে বাঁচানোর জেদ অনেক বেশি ছিল। তাদেরকে লিড দিচ্ছিল এক দুঃসাহসী ক্যাপ্টেন ক্যানেডা, আর তাকে সাহায্য করছিল পদার্থবিজ্ঞানী ক্যাপা, যে কিনা এই বোমাটা তৈরি করেছে এবং ঠিক সময়ে সঠিক জায়গাতে এই বোমাটা ফাটানোর দায়িত্ব ছিল তারই। এরই সাথে তার টিমে আছে ইঞ্জিনিয়ার মেস, এবং সে ছিল খুবই কড়া আর প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার একজন মানুষ, যে কিনা স্পেসশিপের সকল সিস্টেমগুলো নিজ হাতে সামলাচ্ছিল। এছাড়াও মেডিকেল অফিসার ডক্টর সার্ল, যার উপরে ক্রু মেম্বারদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব ছিল। আর পাইলট ক্যাসি পুরো শিপটাকে অপারেট করছে। ওই স্পেসশিপে বিশাল বড় একটা অক্সিজেন গার্ডেনও আছে, যেখান থেকে ক্রুরা শ্বাস নেবার মতো বিশুদ্ধ বাতাস পেত। সেই বাগানের দেখাশোনা করত উদ্ভিদবিদ কোরা। শিপের কমিউনিকেশন সিস্টেম সামলাচ্ছিল অফিসার হার্ভি, আর এই শিপকে রাস্তা দেখানোর দায়িত্বে ছিল নেভিগেশন অফিসার ট্রে। এরই সাথে তাদেরকে সাহায্য করার জন্য শিপের এআই কম্পিউটার ইকারাসও রয়েছিল। মিশন শুরু হবার 16 মাস ইতিমধ্যেই পার হয়ে গেছে। সবকিছু একেবারে তাদের প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু তারা সূর্যের যত কাছে যাচ্ছে, ভয় আর দায়িত্বের বোঝা তাদের উপরে ততটাই চেপে বসছে। সাইকোলজিস্ট সার্ল ঘন্টার পর ঘন্টা অবজারভেশন রুমে বসে সময় কাটাতো। এটা এমন একটা রুম যেখানকার ফিল্টার করা জানালা দিয়ে সূর্যের সবচেয়ে পরিষ্কার আর ভয়ঙ্কর রূপটা দেখা যায়। সার্ল অনেকবার ফিল্টার কমিয়ে সূর্যকে তার আসল রূপে দেখার চেষ্টা করে, আর এতে করে তার মুখ একেবারে ঝলসে যায়। কিন্তু সূর্যকে দেখে সে যেন অদ্ভুত এক শান্তি অনুভব করে। ক্রু মেম্বারেরা অনেক সময় ছোটোখাটো ব্যাপার নিয়ে একে অপরের সাথে ঝগড়া বিবাদও শুরু করে দেয়। তাদের এই বদলে যাওয়া আচরণটা এই মিশনকে আরও কঠিন করে তোলে। এরই মধ্যে তাদের স্পেসশিপ বুধ গ্রহ অর্থাৎ মার্কিউরির কাছে পৌঁছে যায়। কমিউনিকেশন অফিসার হার্ভি তাদের সবাইকে বলে যে এখন এখান থেকে সূর্য থেকে বের হওয়া সোলার ফ্লেয়ারগুলো আমাদের সিগন্যাল আর পৃথিবীতে পৌঁছাতেই দেবে না, যার কারণে পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবরটা শুনে সকল
ক্রু মেম্বারেরা প্রচণ্ড হতাশ হয়ে যায়। এরই মাঝে কমিউনিকেশন অফিসার হার্ভি মার্কিউরির পাশ দিয়ে যাবার সময় টানা নিজের ফ্রিকোয়েন্সি স্ক্যান করেই চলেছে। ঠিক তখনই যখন তারা মার্কিউরির ডার্ক সাইড অর্থাৎ গ্রহটার পেছনের দিকে পৌঁছায়, তখন সে খুবই হালকা একটা সিগন্যাল পায়, এমন একটা আওয়াজ যা গত 7 বছরের নীরবতা ভেদ করে এসেছে। এটা ছিল একটা ডিস্ট্রেস সিগন্যাল, অর্থাৎ বিপদে সাহায্য চাওয়ার একটা ডাক। আর হার্ভির কথা অনুযায়ী এই সিগন্যালটা আসছিল ইকারাস 1 থেকে। এই নামটা শোনার সাথে সাথে কন্ট্রোল রুমে একেবারে পিনপতন নীরবতা নেমে আসে। ইকারাস 1 হলো ইকারাস 2 এর মতোই সেই স্পেসশিপ যেটা 7 বছর আগে সূর্যের কেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর জন্য বেরিয়েছিল, কিন্তু মাঝপথেই সেটা নিখোঁজ হয়ে গিয়েছিল। সবাই ধরেই নিয়েছিল যে ওটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু আজকে ইকারাস 1 থেকে সিগন্যাল পাওয়া গেল। এটা আসলে অলৌকিক কোনো ঘটনার চেয়ে কম ছিল না। ক্রু মেম্বারদের একেবারেই ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না। এখানে মেস কিছুটা তাচ্ছিল্য করে হার্ভিকে বলে যে তুমি তো বলেছিলে যে এখন থেকে আমরা না কোনো সিগন্যাল পাবো আর না কোনো সিগন্যাল পৃথিবীতে পাঠাতে পারবো, তাহলে তুমি ইকারাস 1 এর সিগন্যাল পেলে কিভাবে? হার্ভি বলে যে এই মুহূর্তে আমরা মার্কিউরির পেছনের অংশে রয়েছি। এখান থেকে সিগন্যাল হয়তো পৃথিবীতে যেতে পারবে না, কিন্তু এই গ্রহতে থাকা কোনো ধাতু হয়তো অ্যান্টেনার মতো কাজ করছে, যার সঙ্গে ধাক্কা খেয়ে সিগন্যাল আমাদের কাছে ট্রান্সমিট হয়ে আসছে। তখনই উদ্ভিদবিদ কোরা বলে যে তাহলে কি ওই সিগন্যাল সত্যি সত্যি ইকারাস 1 এর ক্রু মেম্বারেরা পাঠিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? মেনে নিলাম যে ওই শিপে অক্সিজেন গার্ডেন ছিল, তাই তাদের অক্সিজেনের কোনো অভাব হয়নি। পানি রিসাইকেল করার ব্যবস্থাও ছিল, তাই পানিরও অভাব হয়নি। কিন্তু খাবার, শিপে যে পরিমাণ খাবার পাঠানো হয়েছিল তা দিয়ে তারা কোনোভাবেই 3 বছরের বেশি সময় বেঁচে থাকতে পারবে না। কিন্তু তারা তো 7 বছর ধরে গায়েব হয়ে আছে, তাহলে তারা বেঁচে আছে কিভাবে? তখনই সার্ল বলে ওঠে যে এখন প্রশ্ন এটা নয় যে তারা কিভাবে বেঁচে আছে, প্রশ্ন হলো তারা এখন আছেটা কোথায়। এর উত্তরে হার্ভি তাদের সেই লোকেশনটা দেখায় যেখান থেকে সিগন্যালটা আসছিল। তারা দেখতে পায় যে ইকারাস 1 প্রায় সূর্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে। এটা দেখে সবাই একেবারে অবাক হয়ে যায়। তার মানে তারা মিশনটা সম্পন্ন করার অনেক কাছাকাছি ছিল। এখানকার কেউই বুঝতে পারছে না যে ওই মিশনটা কিভাবে ফেল করলো। তখনই ট্রে বলে যে যদি আমরা তাদের লোকেশন পেয়ে গিয়ে থাকি তাহলে আর দেরি কিসের, আমাদের তো ওদেরকে গিয়ে সাহায্য করতে হবে। কিন্তু তখনই মেস রেগে গিয়ে বলে যে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমরা নিজেদের মিশন বাদ দিয়ে ওদেরকে সাহায্য করতে যাব? তুমি কি ভুলে গেছো যে এটা পুরো পৃথিবীকে বাঁচানোর শেষ একটা সুযোগ? যদি আমাদের মিশনে সামান্য একটু গন্ডগোল হয় তাহলে পুরো মানবজাতি ধ্বংস হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। তার কথায় বাধা দিয়ে সার্ল বলে যে মেস, আমি তোমার কথার সাথে একেবারে একমত, কারণ ওই ক্রু মেম্বারদের জীবনের মূল্য এই মিশনের সামনে কিছুই না। কিন্তু তুমি যেমনটা বললে যে পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের কাছে এটাই শেষ সুযোগ রয়েছে, আর তাছাড়াও আমাদের কাছে মাত্র একটাই বোমা রয়েছে, আর তাই এই পুরো মিশনটা শুধু থিওরিটিক্যালি অর্থাৎ অনুমানের উপরে ভিত্তি করে এত দূর পর্যন্ত এসেছে। কিন্তু একটাবার এটা ভাবো যে ইকারাস 1 আমাদের দ্বিতীয় একটা সুযোগও দিতে পারে। যদি সেখানে সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের কাছে কিন্তু 2টো বোমা থাকবে। আমরা যদি একটা বোমা দিয়ে বিস্ফোরণ ঘটাতে ফেলও করে যাই তাহলে দ্বিতীয়বার কিন্তু সফল হবার একটা চান্স থাকবে, অর্থাৎ আমাদের মিশন সফল হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সার্লের কথা শুনে তাদের মধ্যে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায়। কেউ কেউ সার্লের সঙ্গে একমত হয়, আবার কারো কারো কাছে এটা নেহাতি বোকামি ছাড়া আর কিছুই মনে হয় না। তখনই মেস বলে যে ঠিক আছে, তাহলে আমরা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেই। কিন্তু ক্যাপ্টেন ক্যানাডা তাকে থামিয়ে দিয়ে বলে যে আমাদের কোনো নির্বাচনে লড়তে হবে না, আমরা সবাই বিজ্ঞানী আর নভোচারী, তাই প্রত্যেকটা সিদ্ধান্ত আর চিন্তাভাবনা করে সঠিক তথ্যের উপরে ভিত্তি করে আসল সিদ্ধান্ত নেওয়া হবে। আর সিদ্ধান্ত সেই নেবে যে কিনা এই মিশন সম্পর্কে সবচেয়ে গভীর ধারণা রাখে। এই কথা শুনে সবার চোখ আশার আলো নিয়ে ক্যাপার উপরে আটকে যায়। ক্যাপার ঘাড়ে এখন এই কঠিন সিদ্ধান্তের বোঝা চাপিয়ে দেয়া হয়। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে ক্যাপা এআই ইকারাসের সাহায্যে ডেটাগুলোকে আবারও স্ক্যান করে। ফলাফল একই আসে যে যদি তাদের কাছে মাত্র একটাই সুযোগ থাকে, অর্থাৎ একটাই বোমা থাকে, তাহলে এই মিশন সফল হবার সম্ভাবনা খুবই কম। ক্যাপাও গভীরভাবে চিন্তাভাবনা করার পরে বলে যে আমাদের ইকারাস 1কে সাহায্য করতে যাওয়া উচিত। 2টো বোমা মানে সফল হবার সম্ভাবনা অনেক বেশি। ক্যাপার উপরে ক্যাপ্টেনের পুরো ভরসা ছিল। এর সাথে সাথেই এই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা তাদের দিক পরিবর্তন করে ইকারাস 1 কাছে যাবে। এখন সকল দায়িত্ব নেভিগেশন ট্রের উপরে ছিল। শিপের দিক আগে থেকে ঠিক করা ছিল, কিন্তু এখন ট্রেকে ম্যানুয়ালি শিপের রাস্তা বদলে দিতে হবে।
এটা ছিল অনেক বেশি রিস্কি একটা কাজ, কারণ সামান্য একটা ভুল হলেই সূর্যের আগুন তাদেরকে ছাই করে দেবে। ট্রে ঘন্টার পর ঘন্টা ক্যালকুলেশন করে এবং শেষমেশ ক্যাপ্টেনকে বলে যে সবকিছু আন্ডার কন্ট্রোলে রয়েছে। ক্যানাডা তার উপরে ভরসা করে আর সে কমান্ড দেয়, আর ইকারাস 2 ধীরে ধীরে ওই রহস্যময় সিগন্যালের দিকে নিজেদের গতিপথ ঘুরিয়ে দেয়। স্পেসশিপ খুব দ্রুত ইকারাস 1-এর দিকে ছুটে যেতে শুরু করে, আর এখন সবাই আবারও নিজেদের কাজে লেগে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে এক ভয়ঙ্কর সোলার উইন্ড অর্থাৎ আগুনের ঝড় শিপের শিল্ডের সঙ্গে ধাক্কা খায়। যেই শিল্ড তাদের সূর্যের রশ্মি থেকে বাঁচাচ্ছিল, এখন সেই শিল্ডটা ড্যামেজ হয়ে যেতে শুরু করে। পুরো শিপে ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে, আর সকল ক্রু মেম্বারেরা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে কন্ট্রোল রুমের দিকে ছুটে চলে আসে আর দেখে যে ট্রে খুবই চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। ট্রে ঘাবড়ে গিয়ে সবাইকে বলে যে আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে। আমি শিপের দিক তো বদলে দিয়েছি, কিন্তু ভুলে গেছি যে শিপের দিক বদলানোর সাথে সাথে ওই শিল্ডের অ্যাঙ্গেলটাও সঠিকভাবে অ্যাডজাস্ট করতে হয়। ক্যালকুলেশন এতটাই কঠিন ছিল যে আমি শিপের দিক বদলানো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে শিল্ডের অ্যাঙ্গেল বদলাতে ভুলেই গিয়েছিলাম। আর এই ছোট্ট ভুলের কারণে শিপের শিল্ড পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। ট্রে তার এই ভুলের জন্য অনেক বেশি লজ্জিত ছিল। সে কাঁদতে কাঁদতে সবার কাছে মাফ চাইতে শুরু করে, কিন্তু এখন শোক পালন করার মতো কোনো সময় ছিল না। ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার ম্যাসকে জিজ্ঞাসা করে যে আমাদের শিল্ড কতটুকু ড্যামেজ হয়েছে। মেস বলে যে ইমার্জেন্সি অ্যালার্ম বাজার সাথে সাথে আমাদের এআই ইকাররা শিল্ডের অ্যাঙ্গেল ঠিক করে দিয়েছিল, কিন্তু ততক্ষণে শিল্ডের সকল সেন্সরগুলো পুড়ে গেছে। তাই কম্পিউটার দিয়ে আমরা বুঝতে পারবো না যে বাইরে থেকে শিল্ডের ঠিক কতটুকু ক্ষতি হয়েছে। এটা জানার একটাই রাস্তা আছে, তাহলে আমাদের মধ্যে কাউকে বাইরে গিয়ে ওই শিল্ডটা চেক করতে হবে। যদিও বাইরে যাওয়া মানে নিজেদের মৃত্যুকে ডেকে আনার মতো একটা ব্যাপার ছিল, কিন্তু তবুও ক্যাপ্টেন কানাডা এই দায়িত্বটা নিজেই নিয়ে নেয়। তখন ট্রে বলে যে এটা দুজনের কাজ, ক্যাপ্টেন আপনাকে সাহায্য করার জন্য আমি যাব। কিন্তু এখন ট্রের উপরে কারো ভরসায় ছিল না, তাই ক্যাপ্টেন ক্যাপাকে বলে যে তুমি আমার সঙ্গে চলো। দুজনে বিশেষ এক ধরনের স্পেস স্যুট পরে নেয় যা তাদেরকে বাইরের ওই ঝলসে দেয়া গরম থেকে রক্ষা করবে। তারপর তারা একটা মেইনটেন্যান্স মডিউল নিয়ে ওই আগুনের ঝড়ের মধ্যে নেমে পড়ে। বাইরের দৃশ্যটা কোনো জাহান্নামের চেয়ে কম ছিল না, কারণ সূর্যকে ঠিক রাগে ফুটতে থাকা বিশাল একটা দানবের মতো দেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাইলট ক্যাসি শিপের কন্ট্রোল ম্যানুয়াল করে শিলটাকে সূর্যের দিক থেকে হালকা করে ঘোরাতে শুরু করে, যাতে করে ক্যাপ্টেন আর ক্যাপা সরাসরি সূর্যের সামনে না পড়ে এবং কাজ করার জন্য একটু ছায়া পায়। যদিও এই কাজটা করতে গিয়ে তাদের কমিউনিকেশন টাওয়ার সূর্যের সরাসরি সংস্পর্শে এসে ধ্বংস হয়ে যাওয়ার একটা ঝুঁকি ছিল, কিন্তু এখন তাদের ওই কমিউনিকেশন টাওয়ারের কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ তো অনেক আগেই বিচ্ছিন্ন হয়ে গেছে। তো শিল্ড ঘোরানোর সাথে সাথে যখন কমিউনিকেশন টাওয়ারটা সূর্যের সংস্পর্শে আসে, তখন লোহার তৈরি ওই টাওয়ার 1 সেকেন্ডের মধ্যেই গলে যায়। অন্যদিকে ক্যানাডা আর ক্যাপা শিল্ডের একদম উপরে পৌঁছে যায়, আর তারা দেখতে পায় যে শিল্ডের মাত্র 4টে প্যানেল ড্যামেজ হয়ে গেছে, যা তারা খুব সহজেই ঠিক করে ফেলতে পারবে। এই খবর শুনে স্পেসশিপের ভেতরে সবার মাঝে খুশির ঢেউ বয়ে যায়। ক্যানাডা আর ক্যাপা একের পর এক প্যানেলগুলো ঠিক করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই মেস হতাশ হয়ে থাকা ট্রেকে সাহস দিয়ে বলে যে তার এখন আর অনুশোচনা করার কোনো দরকার নেই, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে শিল্ড ঘোরানোর কারণে শুধুমাত্র কমিউনিকেশন টাওয়ারটাই ড্যামেজ হয়নি, বরং অক্সিজেন গার্ডেন, যেখানে গাছপালা লাগিয়ে অক্সিজেন তৈরি করা হতো, সেটাও সূর্যের সরাসরি তাপের মুখে এসে পড়েছে, যার ফলে অক্সিজেন ট্যাঙ্কে একটা ফুটো হয়ে যায়। আর যখন অক্সিজেন খুবই দ্রুত লিক হতে শুরু করে, তখন শিপের ব্যালেন্স নষ্ট হয়ে যায়। শিপটা একটা বড় ঝটকা খেয়ে কেঁপে ওঠে, আর পরিস্থিতি সামাল দিতে গিয়ে শিপের এআই ইকারাস কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয় আর শিপটাকে আবারও তার সঠিক পজিশনে ফিরিয়ে আনার চেষ্টা করে। তার মানে শিল্ডের যেই ছায়াযুক্ত জায়গাতে ক্যানাডা আর ক্যাপা কাজ করছিল, সেটা এখন সরাসরি সূর্যের দিকে ঘুরে যাবে। যদি ক্যানাডা আর ক্যাপার উপরে সূর্যের সরাসরি রশ্মি এসে পড়ে, তাহলে তাদের স্পেস স্যুটও তাদেরকে বাঁচাতে পারবে না। ক্যাসি সাথে সাথে ক্যানাডা আর ক্যাপাকে পরিস্থিতি বুঝিয়ে শিপে ফিরে আসতে বলে, কিন্তু ক্যানাডা ফিরে আসতে রাজি হয় না, কারণ তখনও একটা প্যানেল খোলা ছিল যেটা ঠিক করা বাকি।
যদিও তা ঠিক করা না হয় তাহলে ওই খোলা প্যানেলের ভেতর দিয়ে সূর্যের আলো সরাসরি শিপে ঢুকে এই শিপটাও ফুটো করে দেবে আর সবাই মারা পড়বে। ক্যানাডা ক্যাপাকে ফিরে যাওয়ার আদেশ দিয়ে নিজে ওই প্যানেলটা ঠিক করার কাজে লেগে পড়ে। ক্যাপা নিরুপায় ছিল, কারণ এই মিশনটা পূরণ করার জন্য তার বেঁচে থাকা অনেক জরুরি। তাই সে ফিরে চলে যায় আর কোনো রকমে শিল্ডের পেছনে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু ক্যাপ্টেন কানাডা সূর্যের রোশানলে পড়ে 1 সেকেন্ডের মধ্যে জ্বলে ছাই হয়ে যায়। তবে তার আগে সে ওই শেষ প্যানেলটা ঠিক করে ফেলে। নিজের জীবন দিয়ে সে শুধুমাত্র এই স্পেসশিপটাকে নয়, বরং পুরো মিশনটাকেই বাঁচিয়ে দিয়েছিল। সকল ক্রু মেম্বারদের চোখে পানি চলে আসে। তাদের সব সময় সাহস জোগানো দুঃসাহসী ক্যাপ্টেন আর তাদের মাঝে নেই। ট্রে অনুশোচনায় এতটাই ভেঙে পড়ে যে সে নিজেকে শেষ করে দেবারও চেষ্টা করে। যদিও ক্রু মেম্বারেরা তাকে বাঁচিয়ে নেয়, তবে অন্যদিকে অক্সিজেন গার্ডেন ধ্বংস হয়ে যাবার কারণে কোরাজনও ভীষণ হতাশ। যে কিনা গাছগুলোকে নিজের সন্তানের মতো বড় করেছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। হার্ভি, যে কিনা এখন এই শিপের সেকেন্ড ইন কমান্ড ছিল, সে তার টিমকে বলে যে অক্সিজেন গার্ডেন ধ্বংস হয়ে যাবার পর আমাদের কাছে এতটুকু অক্সিজেন অবশিষ্ট নেই যা দিয়ে আমরা আমাদের টার্গেট অর্থাৎ সূর্যের ওই পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো যেখানে আমাদের বোমাটা ফেলতে হবে। তাই এখন আমাদের কাছে একটাই আশা বেঁচে রয়েছে, সেটা হলো ইকারাস 1। তাই দোয়া করো যেন ওই স্পেসশিপটাতে সবকিছু ঠিকঠাক থাকে, নইলে না তো এই মিশন পূরণ হবে আর না আমরা কেউ কখনো বাড়িতে ফিরতে পারবো। এই কথা শুনে সকল ক্রু মেম্বারদের চোখে প্রচণ্ড হতাশা নেমে আসে। তখনই কোরাজন মেস আর ক্যাসিকে নিজের কাছে ডেকে নিয়ে বলে যে হার্ভি পুরো কথাটা কিন্তু তোমাদের বলেনি। আসলে আমরা ঠিক ততটাই অক্সিজেন পেতে পারি যা দিয়ে আমরা সূর্যের বোম ডেলিভারি পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো। তবে সেটা তখনই সম্ভব যখন আমাদের সংখ্যা কমে যাবে। এই মুহূর্তে আমরা 7 জন এই শিপে রয়েছি, কিন্তু আমাদের মধ্যে থেকে যদি 3 জন নিজেদের জীবন বিসর্জন দিতে রাজি হয় তাহলে আমরা এই মিশনটা পূর্ণ করতে পারবো। এই কথা শুনে মেস একটু কড়া সুরে বলে যে যদি এমনটাই হয় তাহলে প্রথম বলিদান ট্রের হওয়া উচিত। এমনিতেও সে এখন আর কোনো কাজের না, তবে তার পাশাপাশি আরও 2 জনকে আমাদের রাজি করাতে হবে। সকল ক্রু মেম্বারদের মনে মৃত্যুর ভয় কাজ করছিল, কিন্তু তার সত্ত্বেও পৃথিবীকে বাঁচানোর জন্য তারা এখনও পিছপা হয়নি। শেষমেশ তারা তাদের শেষ আশা ইকারাস 1-এর কাছাকাছি পৌঁছে যায়। তারা দেখতে পায় যে ইকারাস 1 অন্ধকারে ডুবে রয়েছে। তার ভেতরের সকল লাইটসগুলো বন্ধ আর বাইরে থেকে মনে হচ্ছিল যেন ওটা ভাসমান কোনো কবরস্থান হয়ে আছে। তারা নিজেদের স্পেসশিপটাকে ইকারাস 1-এর একেবারে পাশাপাশি এনে দাঁড় করায়। তারপর নিজেদের শিপকে শিল্ড থেকে আলাদা করে ইকারাস 1-এর এয়ারলকের সঙ্গে যুক্ত করে ফেলে। তারপর মেস, ক্যাপা, হার্ভি আর সার্ল এই 4 জন ইকারাস 1-এ যাবার জন্য প্রস্তুত হয়ে যায়। এয়ারলক দিয়ে পার হয়ে তারা ইকারাস 1-এর দরজার কাছে চলে আসে আর শিপের দরজা খুলতেই হিমশীতল এক ভয়ঙ্কর নীরবতা তাদেরকে স্বাগত জানায়। ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো পুরনো ধ্বংসস্তূপ। চারিদিকে ধুলোর পুরো স্তর জমে রয়েছে। সার্ল বলে যে এই ধুলো সাধারণ কোনো ধুলো নয়, এগুলো আসলে মানুষের চামড়ার ছাই। এই কথা শুনে সকলের বুকে কাঁপুনি ধরে যায়। তারা আলাদা আলাদা হয়ে পুরো শিপটাতে তল্লাশি চালাতে শুরু করে। ক্যাপা দেখতে পায় যে শিপের বোমা একেবারে ঠিকঠাক রয়েছে, আর অন্যদিকে হার্ভি শিপের অক্সিজেন গার্ডেনের দিকে ছুটে যায়। সেখানকার দৃশ্য দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ ওই বাগানটা এখন ছোটোখাটো একটা ঘন জঙ্গলে পরিণত হয়ে গেছে যেখানে ভরপুর অক্সিজেন রয়েছে। হার্ভি যখন বাকিদের এই দৃশ্য সম্পর্কে জানায় তখন তাদের মুখেও আশার আলো ফুটে ওঠে। শিপে খাবার আর পানীয় পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো শিপের ক্রু মেম্বারদের কোনো খোঁজ খবর নেই। অন্যদিকে মেস শিপের কন্ট্রোল রুমে চলে আসে। সে এই শিপের কম্পিউটার ব্যাটারির সঙ্গে যুক্ত করে অন করার সাথে সাথে স্ক্রিনে ইকারাস 1-এর কমান্ডারের একটা ভিডিও প্লে হয়ে যায়। স্ক্রিনে ঝলসে যাওয়া একটা মুখ ভেসে ওঠে। সে বলে যে আমি হচ্ছি পিন ব্যাকার, ইকারাস 1-এর কমান্ডার। আমরা আমাদের মিশন ছেড়ে দিয়েছি কারণ সূর্যের শেষ হওয়া, পৃথিবীর ধ্বংস হওয়া এই সবই সৃষ্টিকর্তার ইচ্ছে হচ্ছে। আমাদের সমস্ত বিজ্ঞান, আমাদের সমস্ত আশা স্বপ্ন সৃষ্টিকর্তার সামনে একেবারেই মূল্যহীন। প্রকৃতির সামনে আমরা কিছুই নই। আমরা মানুষ শুধুমাত্র ধুলো থেকে জন্মেছি আর একদিন আমাদের ওই ধুলোতেই ফিরে যেতে হবে। সৃষ্টিকর্তা যখন ঠিক করে যে আমাদের কখন মরতে হবে, তখন তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার কোনো অধিকার আমাদের থাকে না। এই কথাগুলো শোনার পরে সকল ক্রু মেম্বারদের মুখ একেবারে ফ্যাকাশে হয়ে যায়। এটা একদম পরিষ্কার ছিল যে পিন ব্যাকার আসলে পাগল হয়ে গিয়েছিল।
মেস চেক করে জানায় যে এই ভিডিওর মেসেজটা 6.5 বছর আগে রেকর্ড করা হয়েছিল। এর উত্তরে কোরাজন বলে যে তার মানে হলো এই সিগন্যালটা সেই 6.5 বছর আগের ছিল, যখন পিনব্যাকার তার টিম সূর্যের বোম ডেলিভারি পয়েন্টে পৌঁছে গিয়েছিল, যেখান থেকে তাদের বোমাটা সূর্যে ফেলার কথা ছিল। কিন্তু এই কথা শোনার পরে সকলের মনে হতাশা নেমে আসে, কারণ টার্গেটের এত কাছাকাছি এসে পিনব্যাকার আর তার নিজের টিমেদের পাগলামির কারণে এই মিশনটা বাতিল হয়ে গিয়েছিল। এরই মাঝে ক্যাপা তাদের মনে আসার আলো জাগিয়ে বলে যে বন্ধুরা, এখনও দেরি হয়নি, এই শিপের বোমা একেবারে ঠিকঠাক রয়েছে, আমাদের শুধুমাত্র এই শিপটাকে টার্গেটে নিয়ে যেতে হবে আর বোমাটা ফেলে দিতে হবে। কিন্তু তখনই মেস হতাশ গলায় বলে যে এখন এটা করা অসম্ভব, কারণ শিপের মেইন ফ্রেম প্যানেল যেখান থেকে এই শিপ পাওয়ার পায় সেটা কেউ ইচ্ছে করেই নষ্ট করে দিয়েছে। এই শিপ এখন আর কখনো স্টার্ট হতেই পারবে না, আমাদের সবাইকে এখানেই মরতে হবে, আর আমাদের পৃথিবীকে ধ্বংস হবার হাত থেকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। গভীর হতাশা আবারও তাদের ভেতরটা একেবারে নাড়িয়ে দেয়, কিন্তু আসল ভয়ের দৃশ্য তাদের এখনও দেখা বাকি ছিল, কারণ সার্ল যখন ওই শিপে ঘুরতে ঘুরতে অবজারভেশন রুমের দিকে আসে তখন সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য দেখে তার আত্মা একেবারে কেঁপে ওঠে। কারণ ভেতরে ওই শিপের সকল ক্রু মেম্বারেরা উপস্থিত ছিল, কিন্তু তারা সবাই নির্মমভাবে পুড়ে মারা গেছে। সবাই সূর্যের সামনে এমনভাবে বসেছিল যেন তারা নিজেদের ইচ্ছেতেই সূর্যের আগুনে ঝলসে যেতে চেয়েছিল, আর তারপর সূর্যের তীব্র রশ্মি তাদের উপরে আছড়ে পড়ে আর তারা ছাই হয়ে যায়। সার্ল সবাইকে এখানে ডেকে নেয়, আর এই দৃশ্য দেখে সকলের গায়ের লোম দাঁড়িয়ে যায়। সার্ল হতাশ হয়ে বলে যে আমাদের কাছে আর কী বা উপায় রয়েছে, আমার তো মনে হয় যে আমাদের এদের সাথে এখানেই ধুলোয় মিশে যাওয়া উচিত। সার্ল যখন এই কথাগুলো বলছিল ঠিক তখনই শিপের এয়ারলকে একটা বিশাল বিস্ফোরণ হয়, এতে করে তাদের স্পেসশিপ ইকারাস 1 থেকে আলাদা হয়ে দূরে সরে যেতে শুরু করে। যদিও তাদের শিপে থাকা ক্যাসি আর কোরাজন কোনো রকমে শিপটাকে সামলে নেয়, কিন্তু আসল বিপদ এখনও তো সামনে আসেইনি, কারণ যে এয়ারলক দিয়ে দুটো শিপ যুক্ত ছিল সেটা তো ধ্বংস হয়ে গেছে। এখন ওই চারজন অর্থাৎ মেস, ক্যাপা, হার্ভি আর সার্লের পক্ষে নিজেদের শিপে ফেরা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। তারা সবাই ঘাবড়ে গিয়ে এয়ারলকের দিকে ছুটে আসে, আর তখনই মেস সেখানে একটা হিট প্রোটেক্টেড স্পেস স্যুট দেখতে পায়, অর্থাৎ বেঁচে ফেরার শেষ আশা। কিন্তু স্যুট ছিল মাত্র একটা আর মানুষ ছিল 4 জন। তাদের আর ইকারাস 2 এর মাঝে 20 মিটারের দূরত্ব ছিল, আর স্পেস স্যুট পরে শুধুমাত্র একজনই শিপে ফিরে যেতে পারবে। মেস আর সার্ল ক্যাপাকে নিরাপদে ফিরে যাওয়ার সিদ্ধান্ত দেয়, কারণ এই মিশনের জন্য ক্যাপা সবচেয়ে বেশি জরুরি ছিল। তারা ক্যাপাকে স্যুট পরাতে শুরু করে, কিন্তু তখনই হার্ভি এতে আপত্তি জানায়। সে মৃত্যুকে প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে সেকেন্ড ইন কমান্ড হওয়ার দাপট দেখিয়ে ক্যাপাকে স্যুট থেকে বেরিয়ে আসার আদেশ দেয়। সে নিজে ওই স্যুট পরে শুধুমাত্র নিজের প্রাণ বাঁচাতে যাচ্ছিল, কিন্তু মেস আর সার্ল ক্যাপার পাশে ছিল। তারা হার্ভির আদেশ প্রত্যাখ্যান করে, আর মেস হার্ভিকে বিশ্বাস করায় যে ক্যাপার সাহায্যে তারা 3 জনও তাদের স্পেসশিপে ফিরে যেতে পারবে। এই কথা শুনে হার্ভি কিছুটা শান্ত হয়। ওই এয়ারলকে অ্যালুমিনিয়ামের ফয়েল লাগানো ছিল, যা খুলে মেস আর হার্ভি নিজেদের শরীরে পেঁচাতে শুরু করে, কারণ বাইরের ছায়ায় রক্ত জমিয়ে দেবার মতো -273 ডিগ্রি ঠান্ডা ছিল। অ্যালুমিনিয়ামের ফয়েল হয়তো তাদের ঠান্ডা থেকে বাঁচাতে পারত, কিন্তু তখনই সার্ল বলে যে এই শিপের কম্পিউটার বন্ধ, তাই মেইন দরজা ম্যানুয়ালি খুলতে হবে, আর সেটার জন্য আমাদের মধ্যে একজনকে এখান থেকে যেতে হবে। হার্ভি আগে পিছিয়ে যায় আর বলে যে সে কোনো ক্রমে এখানে মরার জন্য থেকে যাবে না। তখন সার্ল বলে যে সে নিজে এখানে থেকে যাবে। এখন ক্যাপা, মেস আর হার্ভি নিজেদের শিপে ফেরার জন্য প্রস্তুত হয়ে যায়। মেস আর হার্ভি ক্যাপার স্যুট শক্ত করে ধরে রাখে। ঠিক সেই মুহূর্তে সার্ল একটা বোতাম চেপে এয়ারলকটা খুলে ফেলে। এয়ারলকের ভেতরের সকল বাতাস এক ধাক্কায় বাইরে বেরিয়ে আসে, আর ওই বাতাসের চাপে ক্যাপা, মেস আর হার্ভি নিজেদের শিপের দিকে ছিটকে উড়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত মাঝপথে মেস আর হার্ভির ক্যাপার উপর থেকে হাত ছুটে যায়। ক্যাপা ইকারাস 2 শিপের এয়ারলকের সঙ্গে খুবই জোরে গিয়ে ধাক্কা খায়। মেস কোনো রকমের শিপের একটা অংশ আঁকড়ে ধরে ফেলে, কিন্তু হার্ভি সামনে নেবার সুযোগটাই পায় না। সে খোলা মহাকাশে উড়তে উড়তে অনেক দূরে চলে যায়। ক্যাপা কোনো রকমে মেসকে ধরে ফেলে আর এয়ারলকের ভেতরে টেনে নেয়। মেস ঠান্ডায় একেবারে জমে গিয়েছিল। ক্যাসি আর কোরাজন তাকে কম্বলে জড়িয়ে নেয়, আর ওদিকে হার্ভি উড়তে উড়তে সূর্যের আলোতে চলে যায় আর এক পলকেই পুড়ে ছাই হয়ে যায়।
ক্যাসি খুবই দ্রুত তাদের শিপকে আবারও শিল্ডের সঙ্গে যুক্ত করে নেয় আর তারা আবারও একবার সামনের সফরের দিকে রওনা দিয়ে দেয়। এই সময় তারা সার্লের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, যে কিনা তাদেরকে বাঁচাতে ইকারাস ওয়ানে একাই থেকে গিয়েছিল। তারা তার এই আত্মত্যাগের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছিল, কিন্তু তাদের কথার প্রতি উত্তরে সার্ল একটা শব্দও বলে না। সে একদম ভয় ডরহীনভাবে শিপের অবজারভেটরি রুমে চলে আসে, যেটা ক্রু মেম্বারদের ছাইয়ে মাখামাখি ছিল। সে তাদের মতোই শান্ত হয়ে বসে পড়ে। ইকারাস 2 শিপের ছায়া সরে যাবার সাথে সাথে অবজারভেটরির ফিল্টার জানালায় সূর্যের তীব্র আলো এসে পড়ে আর সার্ল সেখানেই পুড়ে ছাই হয়ে যায়। সে হাসি মুখে মৃত্যুকে আপন করে নেয়। আর অন্যদিকে ইকারাস 2 শিপে ক্যাপা, মেস, ক্যাসি আর কোরাজন এখনও নিরাপদ ছিল, কিন্তু একটা প্রশ্ন তাদেরকে ভাবিয়ে তুলেছিল যে যখন তাদের শিপ ইকারাস 1-এর এয়ারলকের সঙ্গে যুক্ত ছিল তখন এয়ারলককে এই বিস্ফোরণটা হলো কিভাবে। মেস সকল খোঁজ খবর বের করে ফেলেছে। সে জানতে পারে যে ওই বিস্ফোরণ এমনি এমনি হয়নি, বরং কেউ ইচ্ছে করে ঘটিয়েছে। তাদের একেবারে বিশ্বাস ছিল যে এই কাজটা নিশ্চয়ই ট্রে করেছে, কারণ ট্রে ছাড়া বাকি সবাই তখন মিশনে ব্যস্ত ছিল। কোরাজন বলে যে ট্রে এবার সকল সীমা পার করে ফেলেছে। মনে আছে আমি কি বলেছিলাম, যদি এই শিপে মাত্র 4 জন থাকে তাহলে আমরা ঠিক ততটাই অক্সিজেন পেতে পারি যা দিয়ে আমরা বোম ডেলিভারি পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারবো। 7 জনের মধ্যে 2 জন তো মারাই গেছে, শুধুমাত্র আর 1 জনের আত্মত্যাগ বাকি রয়েছে। মেস বলে যে পৃথিবীর 800 কোটি মানুষকে বাঁচানোর জন্য আমরা যদি ওই পাগল ট্রেকে মেরে ফেলি তাহলে কারো কি কোনো আপত্তি আছে? এতে কেউই কোনো আপত্তি জানায় না। মেস একটা চাকু তুলে নেয় আর ট্রেকে মারার জন্য মেডিকেল রুমে চলে আসে, কিন্তু তখনই মেস সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ট্রে আসলে অনেক আগেই নিজেই নিজেকে মেরে ফেলেছে। ট্রের মৃত্যুতে কারো একটু আফসোস হয় না। তারা তাকে রেখেই কাজে লেগে পড়ে। আর এখন ওই বিশাল স্পেসশিপে মাত্র 4 জন মানুষই বেঁচে ছিল। তারা এখন সূর্যের বেশ কাছাকাছি চলে এসেছে আর খুব জলদি বোম ডেলিভারি পয়েন্টে পৌঁছাতে চলেছে। এরই মাঝে ক্যাপা বোমা রাখা চেম্বারে চলে আসে আর শেষবারের মতো বোমাটা চেক করতে শুরু করে। এই সময় সে শিপের এআই ইকারাসকে ডেটা স্ক্যান করতে বলে আর জিজ্ঞাসা করে যে তাদের কাছে আর কতটুকু অক্সিজেন অবশিষ্ট রয়েছে। তখন ইকারাস বলে যে ক্যাপা, তোমরা সবাই মারা যাবে। এই কথা শুনে ক্যাপা কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে বলে যে জানি ইকারাস, বোম ব্লাস্ট করার পরে আমরা বাড়িতে ফিরতে পারবো না, কিন্তু পৃথিবীকে তো বাঁচাতে পারবো, তাই না? কিন্তু ইকারাস বলে যে তোমরা বোম ডেলিভারি পয়েন্টে পৌঁছানোর আগে মারা পড়বে। এই শিপে যতটুকু অক্সিজেন অবশিষ্ট রয়েছে তা দিয়ে তোমরা 4 জন কেবলমাত্র কয়েক ঘন্টায় বেঁচে থাকতে পারবে। ক্যাপা এই কথা শুনে চমকে ওঠে, কারণ তারা তো মাত্র 4 জন ওই শিপে বেঁচে ছিল। মেস, ক্যাসি, কোরাজন আর চতুর্থ জন হলো ক্যাপা। তাহলে এই 5ম সদস্য কোথা থেকে আসলো? ক্যাপা জিজ্ঞাসা করে যে ওই 5ম সদস্য কে আর সে এই মুহূর্তে কোথায় আছে। ইকারাস জানায় যে সে এই মুহূর্তে অবজারভেশন রুমে রয়েছে। ক্যাপা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দ্রুত অবজারভেশন রুমে চলে আসে আর দেখতে পায় যে অবজারভেশন রুম সূর্যের তীব্র আলোতে ডুবে রয়েছে আর সেই আলোর মাঝে একটা কালো ছায়া মাটিতে শান্ত হয়ে শুয়ে আছে। ক্যাপা কিছু বলার আগেই ছায়াটা থেকে একটা ধীর গলায় আওয়াজ ভেসে আসে, তুমি কি কোনো ফেরেশতা? সময় কি চলে এসেছে? আমি অনেক দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করছিলাম। ধুলো থেকে জন্মানো আমি পৃথিবীর শেষ মানুষ হয়ে ধুলোতেই মিশে যেতে চাই। ব্যাস এটুকুই শোনার পরে ক্যাপা বুঝে যায় যে ওই ছায়াটা আর কেউ নয়, বরং স্বয়ং পিনবেকার, অর্থাৎ ইকারাস 1-এর কমান্ডার। কিন্তু এটা তো অসম্ভব। পিনবেকারের শরীর আগুনে ভীষণভাবে ঝলসে গিয়েছিল, তাহলে 7 বছর সে কিভাবে বেঁচে ছিল? যদিও ক্যাপা তাকে জীবিত দেখে বেশ খুশি হয়, কিন্তু তাকে সাহায্য করার জন্য সে যখন এগিয়ে যায় তখনই সে একটা চাকু দিয়ে ক্যাপার উপরেই হামলা করে বসে। ক্যাপার বুক ভীষণভাবে জখম হয়ে যায়। ক্যাপা নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে আর শিপের এয়ারলকে এসে নিজেকে লক করে ফেলে। পিনবেকার কিছুক্ষণের জন্য রাগী চোখে তার দিকে তাকায় আর তারপর দরজাটা বাইরে থেকে বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাপা এখন পরিষ্কার বুঝতে পারে যে যখন তাদের শিপ ইকারাস 1-এর এয়ারলকের সঙ্গে যুক্ত ছিল ঠিক সেই সময় পিনবেকার এখানে ঢুকে পড়েছে। এয়ারলকে বিস্ফোরণ ঘটানো মানুষটাও ট্রে ছিল না, বরং ওই পাগল পিনবেকারই ছিল। পিনবেকার এই ধ্বংসযজ্ঞকে সৃষ্টিকর্তার ইচ্ছে মনে করেছিল। নিজের স্পেসশিপ সে তো আগেই ধ্বংস করে ফেলেছে আর এখন সে এই শিপটাকেও ধ্বংস করতে এখানে চলে এসেছে।
ক্যাপা তার সঙ্গীদের পিনব্যাকার সম্পর্কে সতর্ক করতে চায়, কিন্তু তার মনে পড়ে যে ট্রান্সমিটারটা অবজারভেশন রুমেই পড়ে গেছে। ক্যাপা এআই ইকারাসের কাছে সাহায্য চায়, কিন্তু পিনব্যাকার শিপের কুলেন্ট সিস্টেম থেকে ওই মেইন ফ্রেম প্যানেলগুলো খুলে ফেলেছে, যা এই শিপটাকে চালাচ্ছিল, যার কারণে ইকারাস সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এই শিপের সমস্ত অটোমেটিক সিস্টেম যা ইকারাস সামলাচ্ছিল সেগুলো বন্ধ হয়ে পড়ে। এরই মাঝে অন্যদিকে বিপদের কথা একদমই না জানা কোরাজন অক্সিজেন গার্ডেনে চলে আসে। সে সেখানে তাদের বেঁচে ফেরার একটা নতুন আশা দেখতে পায়। আসলে বাগানের ছাইমাখা মাটিতে একটা ছোট্ট চারা গাছ জন্ম নিচ্ছিল। এটা দেখে কোরাজনের চোখ পানিতে ভরে যায়, যেন সে তার নিজের বাচ্চাকে নতুন করে ফিরে পেয়েছে। সে তার সঙ্গীদেরকেও এই বিষয়ে বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সে যন্ত্রণায় ছটফট করে ওঠে, কারণ তার পেছনে পিনব্যাকার দাঁড়িয়েছিল, যে কিনা তার পিঠে চাকু বসিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে ক্যাপা যন্ত্রণায় কাতর হয়ে এয়ারলক থেকে বেরোনোর জন্য তার সঙ্গীদের ডাকতে থাকে, আর তখনই হঠাৎ পুরো শিপের কারেন্ট চলে গিয়ে অন্ধকার হয়ে যায়। এটা দেখে মেস আর ক্যাসি, যারা এতক্ষণ নিজেদের কাজে ব্যস্ত ছিল, তারা সতর্ক হয়ে যায়। মেস ব্যাটারি দিয়ে কম্পিউটার অন করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে। সে ক্যাপাকে এয়ারলকে আটকে থাকতে দেখে। ক্যাপা সাহায্যের জন্য ডাকছিল, কিন্তু মেস তার কথা শুনতেই পাচ্ছিল না। মেস স্পিকারে ক্যাপাকে বলে যে এয়ারলকে থাকা স্পেস স্যুটে ট্রান্সমিটার রয়েছে, তুমি ওটার মাধ্যমে কথা বলতে পারো। ক্যাপার সাথে সাথে ট্রান্সমিটারের কাছে যায় আর মেসকে বলে যে পিনব্যাকার আমাদের শিপে ঢুকে পড়েছে, সে পাগল হয়ে গেছে, সে এই মিশনটাকে ধ্বংস করে দিতে চায়। এই কথা শুনে মেসও কেঁপে ওঠে, আর অন্যদিকে ক্যাসি অন্ধকারে তার সঙ্গীদেরকে খুঁজে চলেছিল। তখনই একটা কোনায় দাঁড়িয়ে থাকা পিনব্যাকারকে সে দেখতে পায়। ক্যাসি ঘাবড়ে যায় আর তার কাছ থেকে লুকানোর চেষ্টা শুরু করে দেয়। আর এদিকে মেস শিপের মেইন ফ্রেম প্যানেলের দিকে ছুটে আসে, যেগুলো পিনব্যাকার কুলেন্ট ট্যাঙ্ক থেকে বের করে দিয়েছিল, আর সেই কারণে শিপটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এখন এই মিশনটাকে বাঁচানোর জন্য মেসের কাছে একটাই রাস্তা রয়েছিল, তাকে নিচে ওই কুলেন্ট ট্যাঙ্কের ভেতরে গিয়ে মেইন ফ্রেমগুলোকে আবারও কুলেন্ট ট্যাঙ্কের ভেতরে ভরতে হবে। কিন্তু এই কুলেন্ট ট্যাঙ্ক -273°C লিকুইড নাইট্রোজেনে ভরা ছিল। সেটার ভেতরে নামা মানে এক যন্ত্রণাদায়ক মৃত্যুকে আপন করে নেবার মতো ব্যাপার ছিল। কিন্তু তারপরেও মেস কুলেন্ট ট্যাঙ্কে নেমে পড়ে, আর চরম ঠান্ডা সহ্য করতে করতে 4টে মেইন ফ্রেম প্যানেলকে একে একে আবারও ট্যাঙ্কে ভরতে শুরু করে। অন্যদিকে ক্যাসি পিনব্যাকারের কাছ থেকে লুকিয়ে মেডিকেল রুমে গিয়ে পৌঁছায়, ঠিক সেই রুমটাতে যেখানে ট্রের লাশ পড়েছিল। সে নিজের সুরক্ষার জন্য একটা চাকু তুলে নেয় আর অন্ধকারের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরই মাঝে মেস যখন প্রথম মেইন ফ্রেম প্যানেলটাকে কুলেন্টের ভেতরে ঢোকায়, ঠিক সেই মুহূর্তে শিপের কারেন্ট ফিরে আসে আর আগুনে ঝলসে যাওয়া পিনব্যাকার হঠাৎ করে আলোতে এসে ছটফট করতে থাকে। কিন্তু এই সুযোগের ফায়দা তুলে ক্যাসি নিজের পুরো শক্তি দিয়ে তার গায়ে চাকু বসিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মেস 3টে মেইন ফ্রেম প্যানেল কুলেন্টে ভরে ফেলেছে, যার ফলে এই পুরো শিপের বিদ্যুৎ ফিরে আসে। এখন শুধুমাত্র শেষ আর সবচেয়ে জরুরি প্যানেলটাই বাকি ছিল, যেটা শিপের কম্পিউটার আর এআই ইকারাসকে স্টার্ট করে দেবে। কিন্তু প্রচণ্ড ঠান্ডায় মেসের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে আর সাহসী পাচ্ছিল না। সে কাঁপতে কাঁপতে ক্যাপার সঙ্গে যোগাযোগ করে আর বলে যে ক্যাপা, আমার মনে হয় না আমি শিপের কম্পিউটারটা স্টার্ট করতে পারবো। আমরা এই মুহূর্তে সূর্যের অরবিটে চলে এসেছি। এখান থেকে তোমাকে নিজেই ওই বোমাটা টার্গেটে নিয়ে যেতে হবে আর বোমাটাকে ম্যানুয়ালি ব্লাস্ট করাতে হবে। যদিও এটা নিজেকে মেরে ফেলার মতো একটা ব্যাপার ছিল, কিন্তু ক্যাপা এটার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সে তো এয়ারলকে আটকে গেছে, সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই সে খুঁজে পাচ্ছে না। এই অবস্থায় মেস আরও একবার সাহস যোগায় আর শেষ প্যানেলটাকেও কুল্যান্টে ভরার জন্য ট্যাঙ্কে নেমে যায়। সে প্যানেলটাকে প্রায় কুল্যান্টে ভরে ফেলেছিল, কিন্তু যখন সে বাইরে বেরিয়েছিল তখনই তার পা প্যানেলের নিচে আটকে যায়। অনেকক্ষণ কুলেন্টের ভেতরে থাকার কারণে মেসের রক্তমাখা পা ওখানেই জমে যায় আর প্যানেলটাও পুরোপুরি কুলেন্টের ভেতরে ঢুকতে পারে না, যার কারণে কম্পিউটারটাও আর অন হয় না। মেস প্রচণ্ড ঠান্ডার সাথে লড়াই করতে করতে সেখানেই মারা যায়। এখন সব কিছু ছিল ক্যাপার হাতে। ভয় আর জখমের যন্ত্রণায় যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তবুও সে সাহস দেখায় আর এয়ারলক থেকে বেরোনোর একটা রাস্তা ভেবে সে বের করে ফেলে। একটা স্পেস স্যুট পরে সে একটা আয়রন কাটিং টর্চের সাহায্যে এয়ারলকের দরজায় ফুটো করে ফেলে। এরপর সে এয়ারলকের স্পেসের দিকে দরজাটা খুলে ফেলে, যার ফলে স্পেসশিপের বাতাস এক ধাক্কায় ফুটো দিয়ে খুবই দ্রুত বাইরে বেরিয়ে আসে আর ওই বাতাসের চাপে দরজাটাও ভেঙে মহাকাশে উড়ে যায়।
ক্যাপা সাথে সাথে স্পেসের দরজাটা বন্ধ করে দেয় আর শেষমেশ এয়ারলক থেকে বেরিয়ে আসে। সে বোমা রাখা ওই অংশটাকে শিপ থেকে আলাদা করে নেয় আর বোমার চেম্বারে পৌঁছাতে সক্ষম হয়। তাদের শিপ মহাকাশে ধ্বংস হয়ে যায় আর এখন শুধুমাত্র বোমার সেকশনটা খুবই দ্রুত সূর্যের কোর অর্থাৎ কেন্দ্রের দিকে এগিয়ে যেতে থাকে। এখন ক্যাপাকে ঠিক সময়ে আর ঠিক জায়গায় বোমাটাকে ব্লাস্ট করতে হবে। সে যখন ভেতরে আসে তখন দেখতে পায় যে ক্যাসি এখনও বেঁচে আছে আর ওই চেম্বারেই লুকিয়ে রয়েছে, কিন্তু সে অনেক বেশি আহত। ক্যাপা তার কাছে ফিরে আসে আর জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা কিভাবে হলো? ঠিক তখনই একদম পেছন থেকে পিন বেকার এসে দাঁড়ায়। ওই জানোয়ারটা এখনও মরেনি। সে ক্যাপার গলা চেপে ধরে আর তাকে শূন্যে তুলে ফেলে আর তাকে রুমের একদম শেষ প্রান্তে নিয়ে যায়। সে ক্যাপের গলা চেপে তাকে শূন্যে তুলে ফেলে আর তাকে রুমের একদম শেষ প্রান্তে নিয়ে আসে, যার নিচে এক গভীর খাদ ছিল। পিন বেকার রাগে ফুটতে ফুটতে বলে যে আমি 7 বছর ধরে সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তার হুকুম হলো আমরা সবাই যেন মরে স্বর্গে গিয়ে মিলিত হই। তাহলে তুমি কে সৃষ্টিকর্তার হুকুম অমান্য করার? আমরা তো সবাই ছাই, আমাদের সকলকেই ছাইয়ে মিশে যেতে হবে। ক্যাপার দম প্রায় বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই ক্যাসি দৌড়ে আসে আর পিন বেকারের যে হাত দিয়ে সে ক্যাপাকে ধরেছিল সেই হাতটা ধরে ঝুলে পড়ে। দুজনের ভারে পিন বেকারের ঝলসে যাওয়া হাতের চামড়া ছিঁড়ে যায়। যন্ত্রণায় তার হাতের বাঁধন আলগা হয়ে যায় আর ক্যাপা ও ক্যাসি প্রবল বেগে নিচের দিকে পড়তে থাকে। কিন্তু সূর্যের ভেতরে দ্রুত গতিতে পড়তে পড়তে ওই বোমার অংশটা ঘুরে যায়, যার ফলে তারা সামলে নিয়ে শক্ত একটা জায়গাতে এসে পড়ে। ক্যাপা দেখতে পায় যে ওই শয়তান পিন বেকার এখনও বেঁচে আছে, চোখে রাগ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ক্যাসিও তাকে দেখে আর ক্যাপাকে বলে যে শেষ করে দাও একে। ক্যাপা ঠিক সেই মুহূর্তে বোমার কন্ট্রোল রুমে চলে আসে আর বোমাটা ঠিক জায়গাতে পৌঁছানোর সাথে সাথে সে ট্রিগার চেপে দেয়। চারিদিক থেকে চোখ দাদানো আলো বের হতে শুরু করে, যা এক কথারই সংকেত ছিল যে বোমাটা এখনই ব্লাস্ট হতে চলেছে। সেই মুহূর্তে ক্যাপার চেহারায় কোনো ভয় ছিল না, বরং এক অদ্ভুত আনন্দ ছিল, জয়ের আনন্দ, মানবজাতিকে বাঁচানোর আনন্দ। ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর ক্যাপা, ক্যাসি এবং পিন বেকার ওই বিস্ফোরণে মারা যায়। ক্যাপা, ক্যাসি আর ওই 6 জন দুঃসাহসী ক্রু মেম্বারের আত্মত্যাগ সূর্যকে নতুন করে জন্ম দেয়। পৃথিবীতে বরফে ঢাকা নীরব জগতে এক আলোর ঝলকানি দেখা দেয়, যা পুরো পৃথিবীকে তার সোনালি আলোতে আবারও ভরিয়ে দেয়। সূর্য ফিরে আসে আর সেই সাথে সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। কিন্তু এখানে ওই পিন বেকার 7 বছর কিভাবে বেঁচে থাকলো, তাও এমন পোড়া অবস্থায়, এই জিনিসটা আসলে আমাদেরকে ঠিকভাবে কোথাও বোঝানো হয়নি। এই প্রশ্নটা আসলে আমি মানে এটার কোনো উত্তর আমি খুঁজেই পাইনি। যাই হোক, বাকিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।